হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 9। এর আগে আমাদের আরও 8টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে প্রথম প্রশ্ন? দাবা খেলায় কোন গুটিটি, ঠিক আছে, দাবা খেলায় কোন গুটিটি সব দিকে যেতে পারে? তো তোমরা যারা যারা দাবা খেলতে পারো তারা সকলেই জানো যে দাবা খেলায় কোন গুটিটি সকল দিকে যেতে পারে। তো মনে রাখবে, দাবা খেলায় যে রানী থাকে বা যেটাকে কুইন বলা হয়ে থাকে, সেই কুইন বা রানী কিন্তু সব দিকে যেতে পারে, ঠিক আছে, সব রকম ডিরেকশানে কিন্তু যেতে পারে। রানী সোজাও যেতে পারে, রানী তোমার হচ্ছে ডায়াগোনালেও যেতে পারে, ঠিক আছে, রানী তোমার হচ্ছে তারপর পেছনেও আসতে পারে, ঠিক আছে। তো দাবা খেলার কোন গুটিটি সব দিকে যেতে পারে? তো রানী কিন্তু সব দিকে যেতে পারে। আর দাবা খেলার সবথেকে শক্তিশালী যে গুটি, দাবা খেলার সবথেকে শক্তিশালী গুটি কিন্তু রানীকেই ধরা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 2 নম্বর কোশ্চেন, দিওয়ানি আমিনি কোহি কোন সুলতান নির্মাণ করেন? দেখো, এই যে দিওয়ানি আমিনি কোহি, সবার প্রথম জানতে হবে এটা কী বিষয়ক। মনে রাখবে, এটা হচ্ছে কৃষি বিষয়ক। অর্থাৎ দেখো, যে কৃষি মানে কোথায় হবে এই কৃষিটা? এই কৃষিটা হচ্ছে যে তোমার যে দোয়াব অঞ্চল থাকবে। দোয়াব অঞ্চল কাকে বলে? দুটি নদীর মাঝখানে যে অঞ্চল, তাকে দোয়াব অঞ্চল বলা হয়ে থাকে। দোয়াব অঞ্চলে যে কৃষি থাকবে, সেই কৃষির ওপরে বা দোয়াব অঞ্চলে যাদের জমি থাকবে, তাদের উৎপন্ন ফসলের ওপর কোনো রকম কর প্রদান করা হবে না, ঠিক আছে। এটাকেই বলা হয়ে থাকে দামিনী কোহি। তো এটা কে কে নির্মাণ করেছিল? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে। মোহাম্মদ বিন তুগলক আছে, বলবন আছে, আকবর আছে, আর জাহাঙ্গীর আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? দামিনী আমিন কোহি, এটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক এটা নির্মাণ করেছিলেন। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু ইতিহাসে পাগলা রাজাও বলা হয়ে থাকে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু ইতিহাসে পাগলা রাজাও বলা হয়ে থাকে, ঠিক আছে। ইনি কিন্তু এনার ক্যালিগ্রাফি, অর্থাৎ এনার ক্যালিগ্রাফি মানে কি? ক্যালিগ্রাফি মানে হচ্ছে সুন্দর হাতের লেখা। সুন্দর হাতের লেখার জন্য কিন্তু ইনি খুবই বিখ্যাত ছিলেন, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। আর ইনি কিন্তু সবার প্রথম যে টোকেন কারেন্সি হয়, যে টোকেন কারেন্সি অর্থাৎ যে তামার যে টোকেন কারেন্সি হয়, তামার মুদ্রা, ইনি কিন্তু সবার প্রথম টোকেন কারেন্সি নিয়ে এসেছিলেন। আর এছাড়া এই মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে জানতে হবে, ইনি কিন্তু এনার রাজধানী দিল্লি থেকে দেবগিরি, ঠিক আছে, দিল্লি থেকে দেবগিরিতে কিন্তু স্থানান্তর করেছিলেন। নেক্সট আমরা দেখে নিই, দেখো বাদবাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো একবার আমরা দেখে নিই। তো দেখো, এখানে বলবন আছে। বলবনকে আমরা সবাই, দেখো, স্বৈরাচারী রাজা ছিলেন বলবন, ঠিক আছে। ইনি কিন্তু যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ঠিক আছে, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, যেটাকে আমরা বলে থাকি যে রক্ত লৌহ নীতি, সুলতানি আমলে কিন্তু এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে নির্মাণ করেছিল বা কে বানিয়েছিল? তো বলবন কিন্তু বানিয়েছিল। এছাড়া কিন্তু ইনি সিজদা ও পাইবস, ঠিক আছে, সিজদা ও পাইবস নামে দুটো প্রথাও কিন্তু লঞ্চ করেছিল। আর এই যে বলবন ছিল, এই বলবন কিন্তু একটা মিলিটারি বিভাগ খুলেছিল, যার নাম কি ছিল কিন্তু দিওয়ানি আর্জ। অনেক সময় কিন্তু তোমাদের এই কোশ্চেনটা এসেছে যে দিওয়ানি আর্জ একটা মিলিটারি সংস্থা, যেটা কে বা কোন সুলতান নির্মাণ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বলবন এটা নির্মাণ করেছিল। এবার দেখো, আকবর সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো আকবর কী তৈরি করেছিল? আকবর কিন্তু দিন ই ইলাহি, ঠিক আছে, দিন ই ইলাহি কে নির্মাণ করেন? দিন ই ইলাহি কিন্তু আকবর নির্মাণ করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 3 নম্বর কোশ্চেন, কোনটি অশোকের ধর্মের মধ্যে পড়ে না? দেখো, অশোক কি করেছিল? দেখো, 261 BC অর্থাৎ বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দে যখন কলিঙ্গ ওয়ার হয়েছিল, কলিঙ্গ ওয়ারের পর কিন্তু অশোক সম্পূর্ণ যুদ্ধ ছেড়ে দেয়। আর কি হয়েছিল? আর কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল, ঠিক আছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। এইবার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর অশোক কি করেছিল? চারিদিকে ধর্ম প্রচার করেছিল বৌদ্ধ ধর্মটাকে। আর এই সময় অশোক কিছু কিছু প্রিন্সিপালের কথা বলেছিল, ঠিক, বা কিছু কিছু তোমার নিয়ম নীতির কথা বলেছিল, যেগুলোকে অনুসরণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে নিম্নলিখিত তোমাদেরকে 4টে অপশান দিয়েছে, তার ভেতর থেকে তোমাদেরকে বুঝতে হবে যে এইটা কোনটা আলাদা, কোনটা অশোকের যে ধর্ম তার ভেতরে পড়ে না। ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কি দিয়েছে? রাজনৈতিক একতা দিয়েছে, তারপর অহিংসা দিয়েছে, বিবাহ না করা দিয়েছে, আর ধর্ম নিরপেক্ষতা দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো, এই যে রাজনৈতিক একতা, এটাও কিন্তু অশোকের ধর্মের মধ্যে পড়তো, ঠিক আছে। অহিংসা, এটাও কিন্তু অশোকের ধর্মের মধ্যে পড়ে। ধর্ম নিরপেক্ষতাও কিন্তু অশোকের ধর্মের মধ্যে পড়ে। বিবাহ না করা, এটা কিন্তু অশোকের ধর্মের কোনো প্রিন্সিপাল নয়, ঠিক আছে। তো এই বিবাহ না করাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাদবাকি যে 3টে আছে, এই 3টে কিন্তু অশোকের যে ধর্ম বা অশোকের যে প্রিন্সিপাল ছিল বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে, সেখানে তার ভেতরে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন। এবার দেখো, এই যে এই অশোক সম্পর্কে আমরা একটা ডিটেলস জেনে রাখি। অশোকের কিন্তু একটা উপাধি ছিল। উপাধিটা কী ছিল? উপাধিটা কিন্তু ছিল প্রিয় নাম
প্রিয় নাম প্রিয়দর্শী। ঠিক আছে, অনেক সময় কিন্তু এখান থেকে কোশ্চেনটা দেয় যে কোন সম্রাটের কিন্তু উপাধি ছিল প্রিয় নাম প্রিয়দর্শী। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সম্রাট অশোক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই পরবর্তী। আর এই অশোকের সময় কিন্তু কি হয়েছিল? অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল। এইবার এই অশোকের সময় যে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল বা তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল, এটা কোথায় হয়েছিল? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে তৃতীয় বৌদ্ধ সংগীতি যেটা অশোকের আমলে হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? কিশোর কুমার সম্মান কোন রাজ্য দেয়? ব্যাক টু ব্যাক চারটে অপশান এখানে দিয়েছে। মধ্যপ্রদেশ দিয়েছে, গুজরাট দিয়েছে, কেরালা দিয়েছে আর পশ্চিমবঙ্গ দিয়েছে। তো মনে রাখবে কিশোর কুমার সম্মান কোন রাজ্যের প্রদান করে থাকে? তো কিশোর কুমার যে সম্মান সেটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য প্রদান করে থাকে। এছাড়াও কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য আরেকটা সম্মান প্রদান করে থাকে যেটাকে কিন্তু বলা হয়ে থাকে কালিদাস সম্মান। ঠিক আছে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে কালিদাস সম্মান। আর এই কালিদাস সম্মান কত সাল থেকে প্রদান করা হয়? কালিদাস সম্মান কিন্তু 1980 সাল থেকে প্রদান করা হতো। ঠিক আছে, বা প্রদান করা শুরু করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, মুখ্যমন্ত্রী সহ রাজ্যে মন্ত্রিমণ্ডলে কতজন সর্বনিম্ন মন্ত্রী থাকতে হবে? তো দেখো আমাদের রাজ্যের যে মন্ত্রিমণ্ডল থাকবে সেখানে মুখ্যমন্ত্রীকে ধরে সর্বনিম্ন কতজন মন্ত্রী থাকতেই হবে? ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। 10 দিয়েছে, 11 দিয়েছে, 12 দিয়েছে আর 14 দিয়েছে। তো মনে রাখবে মুখ্যমন্ত্রীকে ধরে আমাদের প্রত্যেকটা যে স্টেট আছে সেই স্টেটে কিন্তু মিনিমাম, ঠিক আছে, স্টেটে কিন্তু মিনিমাম কতগুলো মন্ত্রী থাকতে হবে? মুখ্যমন্ত্রীকে ধরে কিন্তু মিনিমাম 12 জন। ঠিক আছে, মিনিমাম কিন্তু 12 জন মন্ত্রী থাকতেই হবে, তা নাহলে কিন্তু ক্যাবিনেটটা মঞ্জুর হবে না বা সরকার কিন্তু গঠন করা যাবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নম্বর কোশ্চেন, হাসিকা রামাচন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? দেখো কে কোন স্পোর্টসের সাথে যুক্ত, এটা কিন্তু এদের খুব ফেভারিট একটা টপিক। তোমরা দেখবে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর এসেছে যে কে কোন খেলার সাথে যুক্ত। তো এই যে হাসিকা রামচন্দ্র আছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। কী অপশান দিয়েছে? দাবা দিয়েছে, সাঁতার দিয়েছে, গলফ দিয়েছে আর রাগবি দিয়েছে। তো মনে রাখবে এই যে হাসিকা রামচন্দ্র আছে ইনি কিন্তু সাঁতারের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সাঁতার বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সুইমিং। ঠিক আছে, সুইমিং স্পোর্টসের সাথে কিন্তু এই হাসিকা রামচন্দ্র সম্পর্ক যুক্ত। এবার দেখো বাদবাকি যে খেলাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিছু জেনে নিই বা সেগুলো সম্পর্কে আমরা তার কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার সম্পর্কে আমরা জেনে নিই। দেখো দাবার সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের ভারত থেকে বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, বিশ্বনাথন আনন্দের নাম আমরা সকলে জানি। এই বিশ্বনাথন আনন্দই কিন্তু যে আমাদের যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটার নাম কিন্তু এখন বর্তমানে পাল্টে দিয়ে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড করা হয়েছে। তো সেইটা কিন্তু সবার প্রথম কে পেয়েছিল? সেটা কিন্তু সবার প্রথম এই বিশ্বনাথন আনন্দই পেয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পরিফেরা নয়? ঠিক আছে, তো নিচের কোনটি পরিফেরা নয়? দেখো পরিফেরা মানে কি? পরিফেরা হচ্ছে এক ধরনের সামুদ্রিক জীব যাদের দেহে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, তো এখানে কোনটা পরিফেরা নয়? তো দেখো এই যে সাইকন আছে, এই যে স্পঞ্জিলা আছে, এই যে ইউপ্লেকটেলা আছে, এরা সবাই কিন্তু এরা তিনটেই কিন্তু পরিফেরার মধ্যে পড়ে। ঠিক আছে, এরা তিনটেই কিন্তু পরিফেরা গোষ্ঠীর মধ্যে পড়ে। পরিফেরা গোষ্ঠীর মধ্যে পড়ে না কে? তো হাইড্রা কিন্তু পরিফেরা গোষ্ঠীর মধ্যে পড়ে না। ঠিক আছে, তো হাইড্রা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নম্বর কোশ্চেন, এগ্রিকালচার শর্ট, এটা ঠিক আছে, এটা হবে এগ্রিকালচার শর্ট এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক টু ব্যাক চারটে অপশান এখানে দিয়েছে। কী দিয়েছে? সবার প্রথম দিয়েছে ক্রিকেট দিয়েছে, হকি দিয়েছে, কাবাডি দিয়েছে আর গল্ফ দিয়েছে। তো আমাদের যে টার্মটা দিয়েছে সেই টার্মটা কি? টার্মটা হচ্ছে এগ্রিকালচার শর্ট। তো দেখো এই যে এগ্রিকালচার শর্ট, এটা তোমরা আশা করি সকলেই জানো। তো এগ্রিকালচার শর্ট এই টার্মটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো আমরা সকলেই জানি এগ্রিকালচার শর্ট কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। ক্রিকেট খেলায় কতজন প্লেয়ার দরকার হয়? তো ক্রিকেট খেলায় কিন্তু 11 জন প্লেয়ার দরকার হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 9 নম্বর কোশ্চেন, আট্টুকাল পোঙ্গাল কোন রাজ্যে হয়? তো দেখো এই যে আট্টুকান পোঙ্গাল আছে, তোমরা এখানে ছবিও দেখতে পাচ্ছ। মনে রাখবে এই যে আট্টুকান পোঙ্গাল, ঠিক আছে, দেখো শুধু যে পোঙ্গাল, যদি তোমাদেরকে শুধু পোঙ্গাল বলতো তাহলে কিন্তু তামিলনাড়ু উত্তর হতো, কিন্তু তোমাদের কিন্তু এখানে বলেছে আট্টুকাল পোঙ্গাল। এই আট্টুকাল পোঙ্গাল কিন্তু কেরালাতে পালিত একটা মহিলাদের উৎসব, আর এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় যে মহিলা উৎসবের মধ্যে পড়ে। ঠিক আছে, তো বিশ্বের সবথেকে যেখানে শুধুমাত্র মহিলায় পার্টিসিপেট করতে পারে বা মহিলারাই অংশগ্রহণ করতে পারে সেই রকম উৎসবের মধ্যে কিন্তু এই আট্টুকাল পোঙ্গাল খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় যে মহিলা উৎসব আছে
তার ভেতরে কিন্তু একটা উৎসব হচ্ছে আট্টুকাল পোঙ্গাল। তো এই আট্টুকাল পোঙ্গাল কোথায় পালন করা হয়ে থাকে? তো এখানে আমি লিখছি, দেখো শুধু যদি তোমাদেরকে পোঙ্গাল বলতো, যদি শুধু পোঙ্গাল বলতো, আমি এখানে লিখছি, এখানে অপশানের পাশে দেখো তোমরা সবাই, যদি তামিলনাড়ুতে কি হয়, তামিলনাড়ুতে কিন্তু শুধু পোঙ্গাল হয়। আর এই যে আট্টুকাল পোঙ্গাল আছে, যেটা আমাদের প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আট্টুকাল পোঙ্গাল কিন্তু কেরালাতে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে তো আমরা দেখতে পেলাম যে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে কেরালা। এবার তামিলনাড়ুতে কি হয়? তামিলনাড়ুতে আমরা কোন উৎসবটা পেলাম? তামিলনাড়ুতে কিন্তু আমরা পোঙ্গাল উৎসবটা পেলাম। এছাড়াও কিন্তু কেরালাতে আর একটা উৎসবও হয়, সেটাকে বলা হয়ে থাকে ওনাম বা বিশু, এরকম প্রচুর কিন্তু উৎসব আছে। কর্ণাটকের খুব ফেমাস একটা উৎসব কিন্তু জাল্লিকাট্টু। ঠিক আছে, জাল্লিকাট্টুটা কেমন উৎসব? জাল্লিকাট্টুটা কিন্তু একটা ষাঁড়ের দৌড়। ঠিক আছে, কাদার ভেতরে ষাঁড়ের দৌড় কিন্তু জাল্লিকাট্টু। আসামের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব কোনটা? আসামের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু হচ্ছে তোমার আম্বুবাচি মেলা। ঠিক আছে, আম্বুবাচি মেলা কিন্তু বা বাগরুম্বা, এগুলো কিন্তু সব আসামের গুরুত্বপূর্ণ উৎসব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? 10 নম্বর কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট কবে ভারতে আসে? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। কী কী দিয়েছে? 1772 দিয়েছে, 1773 দিয়েছে, 1774 দিয়েছে, আর 1775 দিয়েছে। তো দেখো সবার প্রথম রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। রেগুলেটিং অ্যাক্ট কত সালে এসেছিল? প্রথমে আমরা উত্তরটা দেখে নিই। রেগুলেটিং অ্যাক্ট কিন্তু 1773 সালে এসেছিল। এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কিন্তু কি বলা হয়েছিল? এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কিন্তু কলকাতাতে কি করা হয়েছিল? কলকাতাতে কিন্তু ভারতের রাজধানী করা হয়েছিল। ঠিক আছে, কলকাতাকে কি করা হয়েছিল? কলকাতাকে কিন্তু ভারতের রাজধানী করা হয়েছিল। কলকাতাকে ভারতের রাজধানী করা হয়। আর কি করা হয়? কলকাতায় কিন্তু একটা সুপ্রিম কোর্ট, ঠিক আছে, কলকাতায় কিন্তু একটা সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। তো রেগুলেটিং অ্যাক্ট কবে এসেছিল? 1773 সালে এসেছিল। রেগুলেটিং অ্যাক্টের ফলে কিন্তু দুটো জিনিস করার কথা বলা হয়েছিল। একটা বলা হয়েছিল কলকাতাতে রাজধানী স্থাপন করতে হবে, আর একটা হচ্ছে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করতে হবে। এইবার এই যে কলকাতাতে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি কে ছিল? প্রথম ভারতে ব্রিটিশ আমলে যে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 11 নম্বর কোশ্চেন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? তো দেখো তোমরা সকলেই এই রাষ্ট্রীয় উদ্যান সম্পর্কে জানো। দেখো এটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এখানে তোমরা ছবিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। তো মনে রাখবে, দেখো এখানে কিন্তু তোমরা বাঘ দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো মনে রাখবে জিম করবেট যে ন্যাশনাল পার্ক আছে, এটা কিন্তু একটা ব্যাঘ্র সংগ্রহালয়। এখানে কিন্তু তোমার হচ্ছে বাঘকে সংরক্ষণ করা হয়েছে। ঠিক আছে, তো এই জিম করবেট ন্যাশনাল উদ্যান কোথায় আছে? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। হিমাচল প্রদেশ দিয়েছে, ঝাড়খণ্ড দিয়েছে, উত্তরাখণ্ড দিয়েছে, আর তোমার এখানে কিন্তু বিহার দিয়েছে। ঠিক আছে, তো এই জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় আছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, তো জিম করবেট এটা কিন্তু ভারতের প্রথম, ঠিক আছে, ভারতের একদম প্রথম যে রাষ্ট্রীয় উদ্যান, সেটা কিন্তু এই জিম করবেট ন্যাশনাল উদ্যান। বর্তমানে কিন্তু এর নাম পাল্টে গেছে, বর্তমানে কিন্তু এর নাম করে দিয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সরি, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার দেখো বাদবাকি আমরা যে স্টেটগুলো আছে সেখানকার কিছু ব্যাঘ্র সংগ্রহালয় সম্পর্কে জেনে নিই। দেখো বিহারে কি আছে? বিহারে কিন্তু তোমার আছে হচ্ছে পালামৌ। ঠিক আছে, পালামৌ বা বাল্মীকি যেটাকে আমরা বলতে পারি। পালামৌ এখন বর্তমানে ঝাড়খণ্ডে তোমরা বলতে পারো, কারণ যখন বিহার থেকে ঝাড়খণ্ড ভাগ হয়ে যায় তখন কিন্তু পালামৌ ঝাড়খণ্ডে চলে যায়। তো আমরা বিহারে কি বলতে পারি? বিহারে কিন্তু বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যান। এই বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যানও কিন্তু একটা ব্যাঘ্র সংগ্রাহলয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন, রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়েছিল? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে এখানে। 1901 দিয়েছে, 1905 দিয়েছে, 1947 দিয়েছে, আর 1950 দিয়েছে। তো মনে রাখবে রেলওয়ে বোর্ড মানে রেলের জন্য একটা আলাদা করে বোর্ড তৈরি করা, আর সেই বোর্ডকে কন্ট্রোল করা, এটা কিন্তু ব্রিটিশ আমলে শুরু হয়েছিল। তো এটা কিন্তু 1905 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, 1905 সালে কিন্তু যে রেলওয়ে বোর্ড সেটা কিন্তু 1905 সালেই তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 13 নম্বর কোশ্চেন, আল্লাহ রাখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো আমরা সকলে জানি আল্লাহ রাখা কি। আল্লাহ রাখা কিন্তু একজন বিখ্যাত তবলাবাদক, আর এই আল্লাহ রাখারই কিন্তু সুযোগ্য ছেলেকে জাকির হোসেন, যিনি কিন্তু সম্প্রতি নিহত হয়েছেন। আর এই জাকির হোসেন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসবে। জাকির হোসেন কত সালে পদ্মভূষণ, কত সালে পদ্মবিভূষণ, আর কত সালে
পদ্ম শ্রী পেয়েছেন, পদ্ম কত সালে পদ্মবিভূষণ, কত সালে পদ্মভূষণ, এইগুলো পেয়েছে, এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে জাকির হোসেন কত সালে পদ্মবিভূষণ পেয়েছেন, তো 2023 সালে কিন্তু ইনি পদ্মবিভূষণ পেয়েছেন। ঠিক আছে, 2002 সালে কিন্তু তিনি কী পেয়েছেন, 2002 সালে কিন্তু ইনি পেয়েছেন হচ্ছে পদ্মভূষণ। আর 1988 সালে, ঠিক আছে, 1988 সালে কী পেয়েছেন, 1988 সালে কিন্তু জাকির হোসেন পেয়েছেন হচ্ছেন পদ্মশ্রী সম্মান। ঠিক আছে, এবার দেখো বাদবাকি যে বাদ্যযন্ত্রগুলো আছে সেই বাদ্যযন্ত্রগুলো সম্পর্কে আমরা কিছু ডিটেলে জেনে নিই। তো সেতারের সাথে কি সম্পর্কযুক্ত, তো মনে রাখবে সেতারের সাথে কিন্তু সম্পর্কযুক্ত পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর এই নামটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত। পণ্ডিত রবিশঙ্কর এনাকে কিন্তু কত সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল, 2001 সালে কিন্তু 2001 সালে না, পণ্ডিত রবিশঙ্করকে ভারতরত্ন দেওয়া হয়েছিল তোমার কিন্তু 1999 সালে। ঠিক আছে, 1999 সালে কিন্তু এনাকে ভারতরত্ন প্রদান করা হয়েছিল। ঠিক আছে, এছাড়া রুদ্রবীণার সাথে কি সম্পর্কযুক্ত, জিয়া মঈনুদ্দিন ডাগর। ঠিক আছে, জিয়া মঈনুদ্দিন, এখানে জায়গা কম বললে আমি লিখতে পারছি না, তোমরা লিখে নাও বা আমি মুখে বলছি, তোমরা নোট ডাউন চাইলে করতে পারো। জিয়া মঈনুদ্দিন ডাগর কিন্তু রুদ্রবীণার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, এখানে সানায়ও আছে। সানায়ের সাথে কি সম্পর্কযুক্ত, তোমাদের রাখবে সানায়ের সাথে কিন্তু বিসমিল্লাহ খান। ঠিক আছে, বিসমিল্লাহ খান কিন্তু সানায়ের সাথে সম্পর্কযুক্ত। আর এই বিসমিল্লাহ খান কিন্তু এমন একজন ব্যক্তি যিনি কিন্তু ভারত সরকারের সবকটা পদ্ম অ্যাওয়ার্ড অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্লাস ভারতরত্ন সবকটা পেয়েছেন। এবার দেখো এখানে একটা ছবি আছে, তো এটা কার ছবি, এটা কিন্তু আল্লাহ রাখার ছবি। ঠিক আছে, আল্লাহ রাখা, তোমরা এখানে চাইলে ছবিটাও দেখতে পারো, এটা কিন্তু আল্লাহ রাখার ছবি। দেখো বিখ্যাত তবলা বাদক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, ভারতে বর্ষাকাল কতদিন থাকে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। তো সবার প্রথম দেখো ভারতে বর্ষাকালের ডিউরেশনটা কত, তো মনে রাখবে মোটামুটিভাবে জুলাই মাস থেকে আমরা শুরু করতে পারি। জুলাই থেকে কিন্তু একদম আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বা অক্টোবরের প্রথম দিকে, আমরা এখানে সেপ্টেম্বরও বলতে পারি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভারতের যে হচ্ছে বর্ষাকালের সময়। এবার ভারতে বর্ষাকাল কতদিন স্টে করে, মোটামুটিভাবে কিন্তু 100 থেকে 120 দিন। ঠিক আছে, মোটামুটিভাবে 100 থেকে 120 দিন কিন্তু ভারতে বর্ষাকাল থাকে। ঠিক আছে, আর ভারতে সবার প্রথম বর্ষা কোথায় আসে, তো মনে রাখবে কেরালাতে কিন্তু সবার প্রথম ভারতে বর্ষা আসে। আর এই যে বর্ষাটা আসে এটা মোটামুটি কিন্তু 5 জুন তারিখ নাগাদ। ঠিক আছে, 5 জুন তারিখ নাগাদ কিন্তু কেরালার যে কোস্ট অর্থাৎ মালাবার কোস্টে কিন্তু এটা চলে আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেনে কী বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, ভারত কবে অলিম্পিকের হকিতে ডেবিউ করে। ঠিক আছে, তো মনে রাখবে ভারত অলিম্পিকের হকিতে সবার প্রথম কবে অংশগ্রহণ করেছিল, ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান আছে, 1900 আছে, 1932 আছে, 1924 আছে, আর 1928 আছে। তো মনে রাখবে ভারত কিন্তু অলিম্পিকে সবার প্রথম অংশগ্রহণ করেছিল 1928 সালে। ঠিক আছে, 1928 সালে কিন্তু ভারত সবার প্রথম হকিতে অংশগ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, খুয়াল্লাম কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ। ঠিক আছে, দেখো এই যে খুয়াল্লাম নাচ আছে না, এটা কিন্তু খুব ফেমাস একটা নাচ। তো এটা কোন রাজ্যের একটা ফেমাস নাচ, ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, মণিপুর দিয়েছে, মিজোরাম দিয়েছে, ত্রিপুরা দিয়েছে, আর বিহার দিয়েছে। তো মনে রাখবে এই যে খুয়াল্লাম আছে, ঠিক আছে, এটা কিন্তু যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া আছে, সেই নর্থ ইস্ট ইন্ডিয়ার কিন্তু একটা বিখ্যাত নাচ। আর এটা কিন্তু মণিপুর। ঠিক আছে, খুয়াল্লাম কিন্তু মণিপুরের একটা বিখ্যাত নাচ। ঠিক আছে, মনে রাখবে এটা তোমরা। এবার দেখো এই যে মণিপুর, এই যে এক সেকেন্ড, এই খুয়াল্লাম কিন্তু মিজোরামের। ঠিক আছে, খুয়াল্লাম কিন্তু মিজোরামের একটা খুয়াল্লাম কিন্তু মিজোরামের একটা বিখ্যাত নাচ। এবার দেখো বাদবাকি যেখানকার আমরা কিছু নাচ দেখে নিই। তো দেখো বিহারে কি আছে, বিহারে কিন্তু আছে তোমার হচ্ছে জাট আর জটিন। ঠিক আছে, মণিপুরে কি আছে, মণিপুরে তো আমরা জানি মণিপুরি ক্লাসিক্যাল ডান্স আছে। আর কি আছে, মণিপুরে কিন্তু থাংটা নাচও আছে। ঠিক আছে, থাংটা এটা কি, এটা কিন্তু একটা তোমার হচ্ছে মার্শাল আর্ট ডান্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো ওস্তাদ সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সারঙ্গী দিয়েছে, তবলা দিয়েছে, সন্তুর দিয়েছে, আর শরৎ দিয়েছে। তো মনে রাখবে এই যে সাবরি খান আছে, ইনি কিন্তু সারঙ্গীর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, ওস্তাদ সাবরি খান, ঠিক আছে, বা ওস্তাদ বান্দু খান, ঠিক আছে, তারপরে রামনারায়ণ, ঠিক আছে, এরা কিন্তু সকলেই কিসের সাথে সম্পর্কযুক্ত, এরা কিন্তু সকলেই
সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। তোমরা চাইলে এখানে দেখতে পাচ্ছ ইনি কিন্তু ওস্তাদ সাবরি খান, ঠিক আছে। ইনি একজন বিখ্যাত, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে সারঙ্গী, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বাদ বাকি দেখো কিছু, এই যে তবলা সম্পর্কে আমরা একটু আগে পড়লাম। তবলা কে ভালো বাজাতে পারেন, তার যে নাম, তার নাম কি, তার নাম হচ্ছে আল্লাহ রাখা। আর এখানে কি ছিল, আল্লাহ রাখার পরে কি ছিল, আল্লাহ রাখার পরে কিন্তু ছিল হচ্ছে জাকির হোসেন। সন্তুরের সাথে কে সম্পর্কযুক্ত, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। সন্তুরের সাথে সম্পর্কযুক্ত একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, এটার নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 18 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে। তো দেখো রাষ্ট্রপতি একটা চাইলে কিন্তু রাষ্ট্রপতি একটা চাইলে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। তো এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী পারে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, 120 দিয়েছে, 122 দিয়েছে, 123 দিয়েছে আর 124 দিয়েছে। তো মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু 123 নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে, 123 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে, রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। এইবার রাষ্ট্রপতি দ্বারা জারি করা এই যে অধ্যাদেশ আছে, এটা কত দিন পর্যন্ত কার্যকর থাকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। রাষ্ট্রপতি মনে করো কোনো একটা 123 নম্বর ধারা অনুযায়ী কোনো অধ্যাদেশ জারি করলো, এবার এই অধ্যাদেশটা কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 19 নম্বর কোশ্চেন, অটল ইনোভেশন মিশন কবে শুরু হয়েছিল। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে, 2015, 2016, 2014 আর 2019। তো মনে রাখবে এই যে অটল ইনোভেশন মিশন, এটা কত সালে শুরু হয়েছিল, এটা কিন্তু শুরু হয়েছিল 2016 সালে। দেখো এগুলো কিন্তু স্ট্যাটিক টাইপের জিকে, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন আজকের 20 নম্বর কোশ্চেন, আর যেটা কিন্তু আজকে শেষ কোশ্চেন, কৈলাসনাথ মন্দির কে বানায়। তো দেখো এখানে যে 4টে অপশান আছে, এটা তোমাদের জন্য কিন্তু একটা HW থাকছে এই 20 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আমি আগেও করেছি, যে ইলোরার যে কৈলাসনাথ মন্দির আছে সেটা কে নির্মাণ করেন। এখানে অপশানগুলো একবার আমি বলে দিই, দ্বিতীয় কৃষ্ণ আছে, প্রথম কৃষ্ণ আছে, মহেন্দ্র বর্মন আছে আর অশোক আছে, ঠিক আছে। তো এই 4 জনের মধ্যে কোন ব্যক্তি সবার প্রথম মানে আমাদের যে কৈলাসের ইলোরায় যে কৈলাসনাথ মন্দির আছে সেটা কে নির্মাণ করেন, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। গলাটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে বলে তোমাদের হয়তো গলাটা একটু অকওয়ার্ড লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।